শুভ বিকেল। সুপ্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রেডিও সাড়াবেলার শিক্ষামূলক নিয়মিত অনুষ্ঠান নিজেকে গড়ি। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন গাইবান্ধার শত বৎসরের পুরাতন স্কুল ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মঞ্জুরুল ইসলাম সোহেল। পরিচয় করে দিচ্ছি তার সঙ্গে। স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আর আপনাদের এই রেডিও সারাবেলার নিজেকে গড়ি অনুষ্ঠানে আসতে পেরে সত্যি আমি আনন্দিত। আমরাও আসলে আনন্দিত আপনাকে পেয়ে আজকের অনুষ্ঠানে। স্যার তো অনেক দিন হলো শিক্ষাগত পেশার সঙ্গে জড়িত এবং গাইবান্ধাতে আছেন। তো প্রথমেই একটু আপনার কাছে জানতে চাওয়া যে এই শিক্ষাগত পেশায় আসার পেছনের একটু গল্পটা যদি বলেন, কার অনুপ্রেরণা ছিল বা আপনি এত পেশা থাকতে এই পেশাতেই কেন আসলেন, এরকম একটু যদি আমাদেরকে অনুপ্রেরণার ঘটনাটা বলেন। আসলে শিক্ষকতা পেশাটা অনেক মহান পেশা। আমি এখানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করি। আর দুই হচ্ছে, যখন ছোটোবেলা থেকেই পড়ালেখা করতাম, একটা মনের ভিতরে ড্রিম ছিল যে স্যারের মতো আমাদের যে গভর্নমেন্ট হাই স্কুলের সাজু স্যার ছিল, ইব্রাহিম স্যার ছিল, সাধন স্যার ছিল, এনাদের মনীন্দ্রনাথ স্যার ছিল, এনাদের মানে লেকচার বা এনাদের আদর্শ বা এনাদের নীতি সব কিছু দেখার পরে মনের ভিতরে একটা গাঁথুনি বসে যায় যে শিক্ষকতা পেশাটাই মহান পেশা, যে আসলে এই পেশায় কোনো জিনিস লিকেজ নেই বা এই পেশাটা যে অন্যের মাঝে বিলিয়ে দেওয়া যাবে, যে আমার জন্যে না, আমি অন্যের জন্যেই। হ্যাঁ, জি, মানে নিজের জ্ঞানটাকে আপনি অন্য পেশায় থাকলে হয়তো বা নিজের জ্ঞানটা নিজের মধ্যেই থাকতো। হ্যাঁ, কিন্তু শিক্ষাগত পেশাটা আসলে এমন একটা পেশা যেখানে এসে নিজের জ্ঞানটাকে আপনাকে উজাড় করে দিতে পারা যাচ্ছে, তৈরি করার, আপনার পাশাপাশি আপনার মতো কাউকে তৈরি করার একটা ব্যাপার থেকে যায়। ধন্যবাদ, ধন্যবাদ স্যার। আসলে চমৎকারভাবে বললেন। শিক্ষাগত পেশার সঙ্গে আপনি আছেন অনেকদিন, আমরা জানি। আর একটা জিনিস জানতে চাচ্ছি, যেহেতু আপনি উচ্চ বিদ্যালয়ে আছেন, উচ্চ বিদ্যালয়ে তো মানে বাচ্চারা যারা লেখাপড়া করে, শিক্ষার্থী যারা আছে, এদের বয়সটা কিন্তু একটা টিনেজ বয়স বা একটা খুব মানে যেভাবে বললে বোঝা যায় যে এই বয়সের বাচ্চারা কিন্তু একটু নতুনের সঙ্গে পরিচিত হতে চায়, নতুন মানসিকতা, নতুন। তো এই সব বাচ্চাদের যখন আপনি ক্লাসে যান বা ক্লাস নেন, তাদের মনোযোগ আকর্ষণের জন্য আপনি আলাদা কোনো কৌশল অবলম্বন করেন কিনা? সুন্দর একটা কোশ্চেন করেছেন। যে আসলেই বাচ্চারা কিন্তু শিশু থেকে একটা গণ্ডি পেরিয়ে কিন্তু তারা প্রাথমিক বিদ্যালয় ছেড়ে কিন্তু মাধ্যমিকে যায়। মাধ্যমিকে গিয়ে তারা নতুন পদ্ধতি এবং বাবা মা ছাড়াই স্কুলে যাওয়া এবং ব্যাগ হাতে নতুন একটা বিদ্যালয়ে যাওয়া, নতুন একটা পরিবেশ, যে বিভিন্ন খানের বন্ধু বান্ধব এসে, আগে 1 থেকে 5 পর্যন্ত একটা স্কুলের বন্ধুবান্ধব পেয়েছে, আর 5-এর পরে গিয়ে সে কিন্তু বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন স্কুল থেকে নতুন নতুন বন্ধুবান্ধব নিয়ে কিন্তু ক্লাসে বসে এবং তার পরিবেশটাও ওই রকম একটা আনন্দঘন পরিবেশ হয়। কিন্তু তার মধ্যেও কিছু বাচ্চা কাচ্চা একটু নতুন পরিবেশ পেলে তারা একটু আবেগপ্রবণ হয় এবং তারা বিশেষ করে বলা চলে যে এমন একটা ইয়ার মধ্যে পড়ে যায় যে বাচ্চারা যে কি করবে বা এই জায়গাটার মধ্যে তাদের নতুন একটা পরিবেশের সঙ্গে তারা চলে আসে এবং নতুন পরিবেশে সে মনে করে আমি মনে হয় সবই করতে পারবো। একটা টিনেজ বয়স, তাদের এখান থেকে আবার শারীরিক গঠনও একটা চেঞ্জের বিষয় আসে, তাদের মানসিক, দৈহিক এবং মানসিক একটা বিকাশ ঘটে, পরিবর্তন আসে। এই জিনিসটা আসলে লক্ষণীয় বিষয়। তখন কিন্তু এই একজন শিক্ষক হিসেবে তার সঙ্গে কথা বলা বা আচার আচরণ মানে সব সেনসিটিভ একটা বিষয়। জি, বয়সন্ধিকাল, এটা বলা চলে প্রায় বয়সন্ধিকালটা তারা হাই স্কুলেই পার হয়ে যায়। জি, হাই স্কুলে বয়সন্ধিকালে থাকার ফলে তাদের কিন্তু মন মানসিকতার থেকে সব কিছুই কিন্তু চেঞ্জ আসে। তাই এটা আমাদেরকেও লক্ষ্য করেই কিন্তু তাদেরকে পাঠদান বা সব কিছুই করতে হয় এবং তাদের মনোনিবেশ এবং তাদেরকে কিভাবে তাদেরকে ক্লাসে মনোযোগী করা যায় এটা কিন্তু লক্ষ্য করতে হয়। এটা থেকে ব্যাহত হলে কিন্তু স্যার আসলে যে ঝরে পড়া শিক্ষার্থী আমরা যেটাকে বলি, তখন কিন্তু এই শিক্ষার গ্রহণের ক্ষেত্রে তারা অনীহা প্রকাশ করে এবং তখনই মনে হয় একটা বিষয় চলে আসে যে স্কুলটাতে আমার ভালো লাগছে না, এই স্যারের পড়া আমার ভালো লাগছে না, এরকম একটা বিষয় চলে আসে। জি, এটা সুন্দর। এরকম স্যার আসলে এই পাঠদান করতে যে এরকম কোনো চ্যালেঞ্জিং কোনো ঘটনার সম্মুখীন হয়েছিলেন কিনা? জি,
আসলে খুব সুন্দর কথা বলেছেন যে চ্যালেঞ্জিং তো প্রতিনিয়ত, জীবন মানে তো চ্যালেঞ্জ, বা প্রতিটা পাঠদান বা প্রতিটা বছরেই আপনি অতিক্রম করবেন না, এটা আসলে বাস্তবতার মুখে থেকে চ্যালেঞ্জিংয়ের মুখেই করতে হয়। বাচ্চাদেরকে, অনেক বাচ্চা আছে, যেমন আমার এই এক স্টুডেন্টের কথা বলি আপনাকে, একটু নিজের থেকে হ্যাঁ, উপলব্ধির অবশ্যই কথা শুনতে বলছি চাচ্ছি আর কি আমরা আমি। সেটা। জি। এক ছেলে, নামটা অমিট করে রাখতেছি কারণ তার ইয়ার জন্য, এক ছেলে তার বাসা ধরেন শহরতলিতে, আমাদের স্কুলে আসতো। ছেলেটা ফার্স্ট টাইম যখন আমি স্কুলে যাই, স্কুলে গিয়ে তখন ও কিন্তু আমার প্রথম ব্যাচ আমার পাঠদানের। তারপরে যাওয়ার পর ওর সঙ্গে কথাবার্তা, বা সব ছাত্রই তো সবার পড়া দিতে পারে না, তো ও ছেলেটা রেগুলার পড়াটা করে আসে। পরে পড়া করে আসতেছে বা পড়া দিচ্ছি, পড়া শ্রবণ শক্তি সুন্দর। হঠাৎ করে দেখি 7-এ ওঠার পর ফার্স্ট হয়ে উঠলো, ছেলেটা আর স্কুলে আসে না। আমি ঔষধ নিতে যাচ্ছি এক হোমিও ডাক্তারের কাছে, ওর দেখা বললাম, কী খবর, তুমি কেন জানি আর স্কুলে আসো না? কয়, স্যার আমি তো পড়া বাদ দিছি, আমার আব্বার সাথে আমি কাজ করতে যাই। আচ্ছা আচ্ছা। কিন্তু এতে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে ফার্স্ট বয় একটা ছেলে কাজ করতে যাবে, আসলে এটা কেমন? তখন আমি আমার প্রধান শিক্ষক, তারপরে এবং ক্লাসের বা স্কুলের আমাদের অন্যান্য শিক্ষকের শেয়ার করি, শেয়ার করার পর বাচ্চাটার কাছে গিয়ে যাওয়ার পর দেখি আসলে ওকে যে চেঞ্জ নিয়ে আসবে ফ্যামিলি, যে বাবা তুমি আর পড়াশোনাটাই করতে হবে, পড়াশোনাটাই ভালো জিনিস, তোমাকে পড়াশোনাটাই তোমাকে একদিন এই ধরনের দিক নির্দেশনামূলক তার কাছে কোনো কিছুই ছিল না। কোনো মেসেজই দেয়নি, মেসেজ, বা তার কেউ বাবা তাকে যে উদ্বুদ্ধ রেগুলার করেনি। ইনকাম করে নিয়ে আসতেছে, সে এটাতেই মজা পাচ্ছে যে আমি এটাই করব, বাবার পেশাটাকেই ব্রত করে। তারপরে আজকে কিন্তু সে অনেক ভালো অবস্থানে আছে আমার থেকে, বা আরো 2, 4, 5, 10 জনের থেকে অনেক ভালো অবস্থানে আছে। সে কি আবার শিক্ষায় হ্যাঁ, ফিরেছিল? শিক্ষায় ফিরে আসছে, তাকে বোঝানোর পর, তাকে নিয়ে আসার পর সে শিক্ষায় ফিরে আসছে। এইটা আপনার জীবনে একটা চ্যালেঞ্জিং, আপনার একটা অ্যাচিভমেন্ট, একটা ভালো একটা জি, জি, জি। অর্জন আপনার জন্য। ধন্যবাদ। আসলে এরকম অনেক স্যার, আসলে অনেক শিক্ষার্থীরাই আছে জি। যারা পরিবারগত বিষয়ে মানে উৎসাহ না পেয়ে শিক্ষা থেকে ঝরে পড়ে, জি, জি, বা অভাবদন্যতা তো আছেই, কিন্তু তার বাহিরে গিয়েও তো সন্তানকে লেখাপড়া করানো একটা দায়িত্ব পিতামাতার থেকেই যায়। জি। তাহলে এখানে কিন্তু আর একটা বিষয় স্যার আমি জানতে চাই আপনার কাছে, যেটা কথার মধ্যেই চলে আসলো, জি। যে একজন ভালো শিক্ষার্থীকে ভালো শিক্ষা দান করার জন্য শিক্ষকের পাশাপাশি কিন্তু বাবা মা অভিভাবকের দায়িত্বটাও কিন্তু অনেক। অবশ্যই। আপনি একটা জিনিস খেয়াল করেন, বিশেষ করে আমরা যখন মানে ক্লাস নেই, অনেক বাচ্চা মিসিং করতেছে, পড়াশোনা মিসিং করতেছে। তাকে পড়াটা খুব সুন্দরভাবে থ্রোলি আপনি দিয়ে দিলেন, বা তাকে উপস্থাপন করলেন, তাকে বোঝাই দিলেন, কিন্তু পরের দিন এসে সে পাঠদানটা করতেছে না। তখন খেয়াল করা হলো যে আসলে বাবা তোমার কী সমস্যা? দেখা যাচ্ছে কি ফ্যামিলিটাই শিক্ষিত ফ্যামিলি নয়, বা বাবা মা অতটা দায়িত্বশীল নয় যে তাকে পড়াশোনাটা করায় স্কুলে পাঠাই দেবে বা বিদ্যালয়ে পাঠাই দেবে। কিন্তু যে ফ্যামিলিগুলো একটু শিক্ষিত বা মা শিক্ষিত, তারা দেখা যাচ্ছে কি পড়াশোনার সঙ্গে আছে বা পাঠদান করে স্কুলে পাঠাই দিচ্ছে। আসলে আমরা তো তাদেরকে বুঝাই দিলাম। আর পাঠদানের বিষয়টা একটা জিনিস আমি খেয়াল করে, মানে সবার উদ্দেশ্যেই বলতে চাই, আমরা যে পাঠদানটা করি, আমরা যদি আগের দিন একটু ওই পাঠদানটা সম্বন্ধে একটু পড়ে আসি, পড়ে আসার পর আমার শিক্ষক যদি ওই অধ্যয়নরত অবস্থায় যে মানে ওই পাঠদানটা করে দেয়, তাহলে শিক্ষক কিন্তু তার আর বোঝার কোনো সমস্যা হবে না, কারণ তার একটা ধারণা ছিল, এবং যে জায়গাটায় গ্যাপ সেই জায়গাটায় শিক্ষককে কোশ্চেন করলেন, তখন কিন্তু শিক্ষক খুব সুন্দরভাবে তার উত্তরটা করতে পারবে। আর আমাদের এখানে ফার্স্ট টাইম তাকে পড়া দেওয়ার পরেও দেখা যাচ্ছে কি ও অধ্যায়ের সঙ্গে সে মনোনিবেশেই নেই, বা হয়তো আসলোই না, বা স্কুল আমাদের বিশেষ করে গার্জিয়ানের অনেকটা অনীহা বা বলা চলে, বা মানে অভিভাবকদের একটা দায়িত্ব থেকেই যায়, দায়িত্ব, আপনার কথা হ্যাঁ, থেকে আমরা দায়িত্ব যেটা বুঝতে অবহেলার পারলাম। ইয়ার মধ্যে এবং এটা অভিভাবকদের এই দায়িত্ব অবহেলার কারণে অনেক শিক্ষার্থী হয়তো শিক্ষা থেকে ঝরে পড়ে।